হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থমথমে এক পরিবেশ সৃষ্টি হবে আজকে আমাদের ঘটনার মাধ্যমে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আজকে যে ঘটনা, সেই ঘটনাটা শুনলে তোমাদের অনেক কিছু অজানাকে তোমরা জানতে পারবে। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। তাহলে চলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের পরিবারের মধ্যে ঘটনাগুলো শেয়ার করবে, কারণ অনেক কিছু জিনিস ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি। আজকে যে ঘটনাটা তোমাদেরকে জানাবো, দমদমের একটি ঘটনা। একটা ভাড়া বাড়ি। আমরা অনেকেই দেখবে হয়তো কোনো কাজের ক্ষেত্রে অথবা পড়াশোনার ক্ষেত্রে অথবা কোনো কারণে হয়তো কোথাও গেলাম, সেখানে গিয়ে আমরা অনেকেই কিন্তু থাকার জন্য ঘর ভাড়া করি। একটা সময় হয়ে ওঠে যখন হয়তো আমি ভাড়া বাড়িতে আছি, হঠাৎ করে কোনো কারণে হয়তো এই বাড়িটা আমাকে ছাড়তে হতে পারে। খুব তাড়াহুড়োর সময়ের মধ্যে আমরা একটা ঘর দেখে সেই ঘরে চলে যাই। আদেও সেই ঘরটার মধ্যে কি ঘটেছে, কি ঘটছে অথবা কি ঘটবে, আমরা কোনোটাই কিন্তু জানি না। আমাদের কাছে পুরোটাই কিন্তু অজানা থাকে। হ্যাঁ, আজকে এই কথাগুলো কেন বলছি, পুরো ঘটনাটা শুনলে কিন্তু রিলেট করতে পারবে। ঘটনাটা যিনি পাঠান, উনি একজন প্রাক্তন স্কুল মাস্টার মশাই, সাথে বাড়িতে উনি কোচিং করাতেন। তো উনি যখন একটা বাড়িতে ভাড়া নেন প্রথমে, সেই বাড়িতে কিন্তু কোনো অভিজ্ঞতা ওনার হননি। উনি বলেন, আমি এই বাড়িতে যখন থেকে টিউশন করতাম, যখন বাড়ির লোক মানে যার বাড়ি ছিল মালিক, সে ভাড়া দেয় একজন স্কুলের টিচার হিসাবে। ওনার যখন রিটায়ার্ড হয়, একটা লং টাইম ওই বাড়িতে উনি থাকেন। খুব ভালো একটা সম্পর্ক ছিল। কিন্তু থাকার পরেও যারা ভাড়া বাড়িতে থাকো তারা রিলেট করতে পারবে, বাড়িওয়ালা আর ভাড়াটিয়া যত ভালোই সম্পর্ক হোক, কিন্তু একটা সময় বাড়িওয়ালা বাড়িওয়ালাই হয়, ভাড়াটিয়া কিন্তু ভাড়াটিয়াই হয়। তো এখানে যিনি ঘটনাটা পাঠান, দাদাভাই বলেন, ওই বাড়িতে একটা লং টাইম আমি থাকি। আমি কিন্তু বিয়ে করিনি। আমি স্কুলের যে বাচ্চাগুলোকে পড়াতাম, ওরাই আমার পরিবার ছিল, আমার মা বাবা বাড়িতে, ব্যাস। আমি যখন বাড়িটা ভাড়া নিই, তখন আমাকে একজন স্কুল মাস্টার মশাই দেখেই জেনে উনি কিন্তু বাড়ির মালিক ভাড়া দেন। আমি ঠিক তার 3.5 বছর পর রিটায়ার্ড হই। অবসর যখন হলাম, বাড়িতে বসে থাকি, তখন আমার যারা ছাত্র ছাত্রী ছিল তারা নিজেরাই আমাকে এসে বললেন যে স্যার স্যার আপনি তো বাড়িতে এখন আছেন, আপনি তো আমাদের খুব ভালো ভালো সাজেশন দিতেন, কমন কমন কোশ্চেন আসতো, স্যার আপনি প্লিজ আমাদেরকে, আপনি বাড়িতে কোচিং করেন না, আমরা আপনার এখানে আসবো পড়তে। তো এই কথা শুনে স্যার কিন্তু কিছু বাচ্চা নিয়ে বাড়িতে কোচিং সেন্টার খোলে। যখনই না একটা কোচিং সেন্টার উনি ওপেন করলেন, তখনই বাড়ির যিনি মালিক উনি সোজা দাদাভাইকে বললেন যে দেখুন, আপনাকে তো আমি একজন স্কুলের মাস্টার মশাই জেনেই ভাড়া দিয়েছি, কিন্তু আমার বাড়িতে যে আপনি বিজনেস করছেন, এইটা ঠিক আমার পছন্দ না। এবার ওনারও যুক্তির দিকটা ধরতে গেলে ঠিক আছে, কারণ হইচই করে 10-12টা বাচ্চা পড়তে আসে, বারান্দার মধ্যে জুতো চারিদিকে যার যার জুতো ছড়াছড়ি থাকে, এতগুলো বাচ্চা এক জায়গায় পড়তে আসছে, সেখানে নানা রকম কথা হইচই। তো বাড়ির মালিক সেটা কিন্তু দাদাভাইকে বারণ করে যে আপনি বাড়িতে থাকতে পারেন, কিন্তু কোচিং করতে পারবেন না। কোচিং করার জন্য আপনি অন্য জায়গা একটা ব্যবস্থা করে নেন। দাদাভাই বলেন যে আমি এখন তো রিটায়ার্ড হয়ে গেছি, অবসর, আমি অ্যাকচুয়ালিও এটা করতে চাইনি। যারা আমার কাছে পড়তো
সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে ছোট্ট থেকে পড়িয়ে এখন তারা কোথায় উঠে গেছে। তো একদম নিচু ক্লাস থেকে ওদের আমি পড়াই, ওরা আমাকে খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে ওদেরও আমি খুব সন্তানের মতো ভালোবাসি। আর কি বলবো বলেন, উনি কিন্তু বাড়িওয়ালাকে বলেন, কিন্তু বাড়িওয়ালা ওনার কথাটা কোনোভাবেই মানেননি। বললেন যে না, এটা হয় না, আপনি তাহলে একটা কাজ করুন, আপনি একটা বাড়ি দেখে আমার বাড়িটা ছেড়ে দেন। এবার যেহেতু উনি একজন স্কুল মাস্টার মশাই, শিক্ষিত একজন মানুষ, একটা শিক্ষিত মানুষকে এই কথাটা বলা মানে উনি কিন্তু ভাবলেন আমাকে অপমান করলেন। তখন দাদা ভাই বাড়িটা ছেড়ে দেওয়ার জন্য নানা রকম বাড়ি দেখা শুরু করে। একটা আবেগ, একটা সম্মান, একটা রাগ, যাই বলো কেন না, সব কিছু থেকেই কিন্তু ওনার একটা নিজের মধ্যে হিড়িক পড়ে যায় যে আমি খুব শীঘ্র একটা বাড়ি নিয়ে আমি এই বাড়ি ছেড়ে দেবো। কথা মতো কাজ। যারা পড়তে আসতো ওনার কাছে, ছোট ছোট বাচ্চাগুলোকেও পর্যন্ত উনি বলেন যে তোরা একটুখানি খোঁজ কর না, তোদের বাড়ি তোর মা বাবাকে একটু বল মাস্টারমশাইয়ের জন্য একটা বাড়ি খুঁজতে। উনি নিজেও খুঁজতে শুরু করেন, কিন্তু উনি কোনো বাড়ি দেখার যারা থাকে না দালাল, যারা 1 মাসের একটা টাকা নিয়ে তারপরে বাড়ি দেখে দেয়, উনি কিন্তু সেই দিকে একদম পা বাড়াননি। কেন? উনি ভাবেন যে টাকা খুব কষ্ট করে আয় করে টাকা আনতে হয়। তো আমি 2 দিন দাঁড়ালে পারে আশা করি একটা বাড়ি পেয়েই যাব, কিন্তু এরকম করে অন্য কাউকে টাকা দিয়ে এরকমভাবে আমি বাড়ি নেব না। তো উনি সবাইকে বলতে থাকেন। হঠাৎ একটি বাচ্চার বাবা বিকেলবেলা পরের দিন আসেন। সেই বাচ্চাটির বাবা মাস্টারমশাইকে বলেন যে মাস্টারমশাই, আপনি আপনার কোচিংয়ে বলেছিলেন সব বাচ্চাদেরকে আমি একটা বাড়ি দেখেছি, আমার ছেলে বলেছিল, আমি বাড়িটা দেখেছি, যদি আপনি নেন তাহলে পারে গিয়ে আপনি কালকে দেখতে পারেন, কাল পরশু আপনার সময় মতো। মাস্টারমশাই সত্যি খুব খুশি হন। মাস্টারমশাই অনেক ওনাকে অভিনন্দন জানান যে বাড়িটা উনি দেখে দেন। তারপর বাড়িটা উনি পরের দিনকে সকালবেলা 10টার সময় টাইম দেন যে আমি বাড়িটা দেখতে যাব। সেই বাচ্চাটির বাবা এসে দাদাভাইকে কিন্তু নিয়ে যান। বাড়িটা দেখেন, বাড়িতে যে বাড়ির ওনার মালিক কিন্তু থাকে না। তো দাদাভাই সত্যি কথা বলতে এটা দেখে খুব খুশি হন যে বাড়িতে কেউ থাকে না। তখন দাদাভাই নিজে মনে করলেন যে তাহলে এই বাড়িটাই আমার জন্য ঠিক আছে, এই বাড়িটা আমি নিয়ে নিই। সেই রকম দাদাভাই ওই যে বাচ্চাটির বাবা, তার সাথে কথা বলে কিভাবে উনি ভাড়া দেবেন, কিভাবে চাবি হ্যান্ডওভার করবেন, সেই বাড়ির মালিক সব কিছু উনি দাঁড়িয়ে থেকে কিন্তু করে দেন ওই বাচ্চাটার বাবা। এবার এই বাড়িটা যখন উনি প্রবেশ করেন, সেই দিন থেকে ওনার মায়ের, ওনার বাবার খুব শরীর খারাপ হয়, কারণ ওনারা একটু এজেড পার্সন। ওনাদের শরীর মানে অদ্ভুতভাবে ওই বাড়িতে যেতে যেতেই প্রথম দিনই খারাপ, অসুস্থ হয়ে পড়েন। তখন মাস্টার মশাই ডাক্তার দেখান, বাড়িতে ডাক্তার নিয়ে আসেন, ওষুধ যথাযথ যা প্রেসক্রাইব করে সব ওষুধ দেখে দেখে এনে বাবা মাকে সুস্থ করার জন্য খাওয়াতে শুরু করেন। কিন্তু যত দিন যায় আমরা ওষুধ যদি খাই, ডাক্তার দেখাই, তাহলে কিন্তু আমরা সুস্থ হয়ে যাই। কিন্তু উনি ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, তারপরেও বাবা মা আরো অসুস্থ হয়ে পড়ছে, সুস্থ হচ্ছে না। কিন্তু দাদা ভাই তখন যিনি বাড়িটা দেখে দেন, বাচ্চাটির বাবা, ওনার সাথে কথা বলে যে দেখুন না, যবে থেকে বাড়িটা এসছি আমার মায়ের, আমার বাবার শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো মতে কিছু হচ্ছে না, কি ব্যাপার, বাড়িটা কি আমাদের শুট করলো না, একটু বলেন না। মানে ওনার তো সেরকম কেউ নেই। যেহেতু উনি বাচ্চাটির বাবা দেখে দিয়েছিল, ওনাকে জিজ্ঞেস করে। তখন বাচ্চাটির বাবা বলে যে দেখেন মাস্টার মশাই, আমি তো বলতে পারবো না, কিন্তু এই বাড়িটা তো ভালো, এর আগেও 2-3 জন ভাড়া ছিল, তারা সব নিজেদের নিজেদের বাড়ি করে এখান থেকে চলে গেছে। তা আপনার হয়তো বাড়িটা স্যুট করেনি, কিন্তু আপনি তাড়াহুড়ো করে খুঁজছিলেন, আর আপনি তো এখানে পড়াতেও পারছেন, আপনার তো কোনো অসুবিধা নেই,
অন্য জায়গায় যেরকম বাচ্চা পড়াতে দিচ্ছে না, আপনার তো কোনো অসুবিধা নেই, মালিক নেই, পুরো ঘর, জল, কল, ছাদ, সিঁড়ি আপনি সব ব্যবহার করছেন। তাহলে আপনি দেখেন হয়তো কোনো কারণে হয়তো আপনার মা বাবার শরীরটা ঠিক দিচ্ছে না। আসলে একটা জায়গা দিয়ে একটা জায়গায় শিফটিং হওয়াটাও কিন্তু ধকল পড়ে শরীরে, হতে পারে তার জন্য। তো মাস্টার মশাই ভাবলো ঠিকই তো বলেছে, হ্যাঁ, যে একটা জায়গা দিয়ে মালপত্র নিয়েছি, আবার এখানে এসেছি, মায়ের শরীরের ওপর, বাবার শরীরের ওপর, আমার শরীরের ওপর প্রচুর ধকল গেছে, ঘুম নেই, জিনিসপত্র গোছানো, মাও ওই ঘর পরিষ্কার করে দেওয়া, কেন যেখানে ছিলাম ওই জায়গাটা তো পরিষ্কার করে দিয়ে যেতে হবে। এইবার দাদা ভাই দেখলো মা বাবার কোনো উন্নতি হচ্ছে না, সবই ঠাকুরের হাতে ছেড়ে দেয়। এবার যে কোনো মানুষ একটা জিনিসের পেছনে নিয়ে তো চলতে পারে না, সে নানা রকম কাজের মধ্যে ব্যস্ত থাকে, বাচ্চাদের এক্সাম চলে আসে। মাস্টারমশাই সত্যি কথা বলতে ওই বাচ্চাগুলোকে নিয়ে এক্সামের তৈরির জন্য মানে একদম পড়াশোনা, কি করলে বাচ্চাগুলো ভালো করে পাশ করবে, কি করলে ওরা ভালো মার্কস পাবে, নানা রকমভাবে মাস্টারমশাই ওই বাচ্চাগুলোর পড়াশোনার মধ্যে পুরো জড়িয়ে যায়। বাড়িতে ওনার মা, ওনার বাবা যে দিনে দিনে আরো অসুস্থ হয়ে পড়ছে, মাস্টারমশাই দেখছে, বুঝতে পারছে, কিন্তু ডাক্তার দেখিয়েছে, ওষুধও খাচ্ছে, কি বা করবে। মাস্টারমশাই তখন বাবা মাকে বললেন যে দেখো বাপি, সামনে বাচ্চাগুলোর পরীক্ষা আছে, ওই 8 দিন মতো গ্যাপ দিয়ে একটা এক্সাম হবে, হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি হয়ে গেলে তারপর নয় আমি অন্য জায়গায় নিয়ে গিয়ে একটু ডাক্তার দেখাবো আর রিপোর্টগুলো করব। তা বাবা বলল ঠিক আছে, কি আর বলবে। এবার যেদিনই দাদা ভাই ওই পুরো 8-9 দিন পুরো বাচ্চা পড়া, বাচ্চা আর পড়া, আদার্স উনি কোনো খেয়াল রাখতেন না। ওনার মায়ের এত শরীর খারাপ, ওনার মা কোনো রকমে যদি মানে খাবারটা বানিয়ে দিয়ে যেত, তাহলে পারে হয়তো উনি খেতেন। মানে উনি পড়ার ওখানেই বসে থাকতেন, বাচ্চাদের জন্য নোটস তৈরি করা, কোশ্চেন অ্যান্সার নানা রকম খুঁজে, বই খাতা, মানে সে পাগলের মতো। বাচ্চারা কি পড়বে, মানে মাস্টারমশাই এত ভালো। তো যাই হোক, মাস্টারমশাইয়ের সাথে একটা ঘটনা ঘটলো। ওই বাড়িতে যাওয়ার 33 দিনের মাথায় রাতের বেলা উনি ঘুমাচ্ছেন, তখন কিন্তু এক্সাম চলছে, ঠিক আছে, 2-3টে এক্সাম বাচ্চাদের হয়েছে, তো এক্সাম চলছে ওই সময়। রাতের বেলা উনি শুয়ে রয়েছেন, তখন আনুমানিক ওই ধরে নাও 11:30-12টার কাছাকাছি হবে। হঠাৎ করে উনি শুয়ে শুয়ে কিন্তু ঘুমাননি, ভাবছেন কালকে ওদের এই পরীক্ষাটা আছে, আবার ওদের এরকম মানে উনি তো ভাগ ভাগ করে নিয়েছেন, এক ক্লাসে সবাই পড়ে না, কেউ হয়তো ক্লাস 4-এ পড়ে, কেউ 7-এ পড়ে, এরকম ভাবছে ওদের তো এই পরীক্ষাটা হচ্ছে, এরপরে ওদের ওই পরীক্ষাটা হবে, এর মধ্যে এক্সাম এদের বন্ধ হলে ওদের শুরু হবে, এরমভাবে আমি এটা বানাবো ওইটা বানাবো, মানে উনি মাথার মধ্যে এগুলো ভাবছেন। হঠাৎ করে একটা মহিলার হাসির শব্দ ওনার কানে আসলো, একটা মহিলা যেন হাসছে। উনি তখন ভাবলো যে কি হলো, ধুর, কে হাসছে। এবার যেহেতু একটা গলির রাস্তা পাশেই ঘরটা, তো দাদাভাই ভাবলেন হয়তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, এখনো তো বেশি রাত হয়নি, লোকে 1টা-12টা অবধি হাঁটাহাঁটি করে, হয়তো কেউ যাচ্ছে। দাদাভাই ওই মানে হাসির শব্দটা না কানে দেননি, চিন্তা করতে 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 চোখ লেগে যায়। দাদাভাই একটা সাইড হয়ে বলছে আমি আমার বাঁ হাতটা এরকম করে চেপে শুই, গালের মধ্যে বাঁ হাতটা এরকম চেপে উনি ঘুমান এক সাইড হয়ে, এটা ওনার নেচার একদম ছোট্ট থেকে। অনেক সময় এই কারণে হাতের এই যে আমাদের শিরা রেখাগুলো এর ছাপ পড়ে যেত, অনেক সময় আঙুলের ছাপ, আংটি পরলে আংটির ছাপ ওনার কিন্তু হয়ে যেত। ছোটবেলায় যখন উনি স্কুল বা কলেজে ওনার লাইফে এরকম অনেক মানে এই নিয়ে গল্প আছে, বন্ধুরা অনেক রকম কথা বলতো, কিরে বাবা মেরেছে কিটা কি, হাতের ছাপ পড়ে গেছে, কিন্তু উনি একটা সাইড হয়ে ঘুমানোর না ঘুমানোর অনেক চেষ্টা করার পরেও কিন্তু ওনার দ্বারা ওটা সম্ভব হয় না। তো সেই দিনও যথারীতি উনি একটা সাইড হয়ে ওরকম ঘুমাচ্ছেন। ওনার ডান কানে হঠাৎ করে কেউ যেন খিলখিল খিলখিল করে একটা মহিলা কণ্ঠে খুব মিষ্টি
একটা শব্দ ওনার কানে আসে। হঠাৎ উনি চোখটা খোলেন, খুলে সাথে সাথে মোবাইল ফোনটা মাথার পাশে রাখা ছিল টেবিলে, টেবিল থেকে নিয়ে টাইমটা দেখেন 3:18, মধ্যরাত্রি। উনি তখন ভাবলেন, এত রাতে কোন মহিলা রাস্তা দিয়ে হাসতে হাসতে যাচ্ছে এরম করে, আর এত কানে আমার কাছে, এটা কি করে সম্ভব? উনি উঠে বসেন, উঠে বসার পর এদিক ওদিক তাকান, একটা গা ভার ভার ওনার লাগছে। উনি কিন্তু অন্য কিছু কোনো জিনিস কিন্তু উনি ভাবিও নি, কিন্তু ওনার একটা গা ভার ভার লাগছে। উনি কিছুক্ষণ উঠে বসার পর এদিক ওদিক তাকিয়ে আবারও শুয়ে পড়েন, ঘুমিয়েও পড়েন। একটা দিন চলে গেল, পরের দিন আবার পরীক্ষা, আবার পড়া, এই করে সারাটা দিন ওনার গিয়ে রাতে একবারে যখন উনি শুতে যাবেন তখন মনে ভাবলেন বাবাকে একবার জানানো দরকার, কিন্তু বাবা মা তখনও অসুস্থ। 34 দিনের মাথায় সেই বাড়িতে ওনারা রয়েছেন 34 দিন। 1 মাস 4 দিন হয়ে গেল, 1 মাস 4 দিন ধরে ওনার বাবা মা অসুস্থ, সুস্থ হননি। শুধু অপেক্ষা পরীক্ষাটা শেষ হলেই বাবা মায়ের রিপোর্ট আর ভালো একটা ডাক্তার কিছু প্রেসক্রাইব করলে বাবা মা ঠিক হয়ে যাবেন। এইটাই কিন্তু আশায় রয়েছেন ওনার বাবা মা, সাথে মাস্টার মশাই, আমাদের দাদা ভাই। মাস্টার মশাই তার বাবার কাছে গেলেন, গিয়ে বাবাকে বললেন, বাবা বাবা একটা কথা বলার ছিল। বাবা তখন হেসে বলল, কি হয়েছে রে বাবা, বল। বললো, বাবা কালকে রাতে একটা অদ্ভুত জিনিস ঘটলো বাবা আমার সাথে, তুমি কি 2 মিনিট দিয়ে শুনবে? বলছে, 2 মিনিট কেন, তুই বল না, আমি তো শুনছি, আয় ঘরে আয়। বাবা মা পাশের একটা রুমে থাকে, সেই রুমে গিয়ে তার ছেলেকে বসায়। মাস্টারমশাইয়ের বাবা কাঁধে হাত দিয়ে বলে, তুই তো খুব ব্যস্ত বাবা, সারাদিন ঘরে থেকেও তোকে তো পাই না, সারাদিন বাড়িতে থেকেও ওই বাচ্চা আর ওই পড়া, যবে থেকে তুই এই মাস্টারি ডিগ্রি পাশ করে পড়াশোনার মধ্যে যখন মাস্টারমশাই হলি, পুরো স্কুলে ঢুকে গেলি, তারপর থেকে যেন তোর জীবনটা কীরকম হয়ে গেল, বয়স কত হলো, বিয়েও করলি না। তখন মাস্টারমশাই বললেন, বাবা আমি এইসব কথা তোমার সাথে বলতে আসিনি বাবা, আমি একটা কথা বলবো যেটা কালকে রাতে আমার সাথে ঘটেছে বাবা, তুমি আমার কথাটা একটু শোনো, একটু বোঝার চেষ্টা করো। দেখো বাবা, আমার যতটা বয়স এখন হয়ে গেছে, 50 পেরিয়ে গেছে, আমার বিয়ে আর হবে না, আর আমি বিয়ে করতেও চাই না বাবা, আমি ভালো আছি, তোমরা আছো, আমার বাচ্চারা আছে, কি হয়েছে, বিয়ে করিনি তো, আমি বলো তো কত বাচ্চার বাবা, আমি তো নিজের সন্তানের মতো ওদের দেখি। মাস্টারমশাইয়ের কিন্তু অনেকগুলো সাইড ছিল ভালো, পুজোয় জামা কাপড় কিনে দেওয়া, দরিদ্র যারা বা মাইনে দিতে পারছে না এমনি পড়িয়ে দেওয়া, বা স্কুলের ফিসটা দিয়ে দেওয়া, মাস্টারমশাই এগুলো করতেন। তো মাস্টারমশাই তখন বাবাকে এগুলো বলতে ওনার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, বল তাহলে কি হয়েছে। তখন বলল, বাবা কালকে রাতে প্রথমে আমি ওই 12টার কাছাকাছি একটা হাসির শব্দ মহিলা কণ্ঠে আমার কানে আসে, আমি তো আবার ঘুমিয়ে পড়ি বাবা, ভাবলাম হয়তো বাইরে রাস্তা দিয়ে পাড়ার কেউ যাতায়াত করছে, হয়তো রাত্রে তো অনেক রাত অবধি মানুষ হাঁটাচলা করে গরমের সময়, হাসিটা আমি কিছু মনে করিনি বাবা। ওই হাসিটাই রাত 3টে যখন 18, তখন মনে হলো পুরো, তখন মনে হলো আমার কানের কাছে কেউ যেন ওরকমভাবে হাসলো বাবা, আমি খুব ভয় পেয়েছি বাবা। তখন মাস্টারমশাইয়ের বাবা বললেন, তুই উঠে দেখলি না কে ছিল, কেই বা ঘরে আসবে। আসলে কি বলতো, সারাদিন পড়াশোনা নিয়ে তোর মাথায় এত প্রেশার পড়ে, তুই রাতের বেলা এগুলো ভাবিস, নতুন বাড়ি তো, এই তো সবে 1 মাস হচ্ছে এসছি। মাস্টারমশাই বলল, বাবা না বাবা, জানি না, ঠিক আছে
বলে মাস্টারমশাই সেই ঘর থেকে সোজা বেরিয়ে তার ঘরে চলে যায়। তার বাবা বলল, ছেলেটাকে দিয়ে আর কিছু হলো না, কত করে বললাম একটা বিয়ে কর, একটা বৌমা, মা কতদিন করবে, আমাদের এত বয়স। মাস্টারমশাইয়ের যদি 50-এর উপর বয়স হয়, তার বাবা মায়ের বয়সটা আনুমানিক আমরা ধরে নিতে পারি 78-80 এরকম তো হবেই। মায়ের একটু কম হলেও বাবার তো হবেই, এটা আমরা ধরতে পারি, অনুমান করছি। তো সেখানে মাস্টারমশাই এসে শুয়ে পড়ে। উনি যখন শুয়ে আছেন অনেকটা রাত, একই জিনিস মনে মনে চিন্তা করছেন, সাথে বাচ্চাদের টিউশনের চিন্তা। কি করলে বাচ্চাগুলো ভালো মার্কস পাবে, কি করলে বাচ্চাগুলোর ফিউচার ব্রাইট হবে। এখন তো সবই কম্পিটিটার, সব জায়গায় এখন কম্পিটিশন ছাড়া কিছু নেই, একে অপরের এখন লড়াই চলে। এখন পড়াশোনা মানেই হচ্ছে লড়াই, তুমি ওর আগে বেশি ভালো মার্কস আনতে হবে। মানে এই লড়াইটা করতে করতে আমরা দুটো বাচ্চার মধ্যে রাগারাগি, খাড়াখাড়ি, মারামারি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা বলতে পারি, দেখো তোমার বন্ধু একটা পরীক্ষায় 60 আনলে তুমি চেষ্টা করবে 65 আনার। বলার মধ্যেও কিন্তু অনেক ধরন থাকে। কিন্তু তুমি যদি বলো, দেখলি ও 60 পেয়েছে, হ্যাঁ তোকে 70 আনতেই হবে, কি করে ও পারে তোর থেকে ভালো করতে, এই কথাটা যখনই মাথায় দেবে একটা ছোট বাচ্চার মস্তিষ্কে, তখন সেই বাচ্চাটা ভাববে, যখনই সেই বাচ্চাটাকে দেখবে যে হ্যাঁ সত্যি তো এ আমার থেকে ভালো করে, দাঁড়া আমি তোর থেকেও ভালো করব, তখন কিন্তু ওই যে একটা ভালো করব ওর মধ্যে রাগারাগিটা সৃষ্টি হয়ে যায়। আশা করি বোঝাতে পারছি। কখনো তোমার ছেলে বা তোমার মেয়েকে এরকম শিক্ষা দিও না, তোমার যাকে দেখিয়ে তুমি তাকে ওর থেকেও ভালো করার চেষ্টা করছো, যাতে তাদের মধ্যে খাড়াখাড়ি, দ্বন্দ্ব, ঝগড়া যাতে না হয়। তাদের বন্ধুত্ব বন্ধুত্বর মতো থাক, তাকে বোঝাও অন্যভাবে, দেখ বাবা এখন তো সবাই কম্পিটিশান করে, তোকে কিন্তু ভালো মার্কস পেতে হবে, দেখ তোরই ক্লাসের বন্ধু ও আজকে দেখ পরীক্ষায় 40 পেয়েছে, তুই দেখ কম পেলি তো, এরপরে কিন্তু এরকম করে পড়বি, তুই ওর থেকে বেশি পাবি, ওকে দেখাবি, তাহলে ও তোর মতো করে পড়বে। বোঝাতে হবে এরমভাবে। মানুষকে বোঝানোর মধ্যেই কিন্তু তুমি একটা মানুষের মন জয় করতে পারবে। এখানে দাঁড়িয়ে মাস্টারমশাই নানা রকম জিনিস ভাবছে, হঠাৎ হঠাৎ একটা পায়ের নুপুরের ছুম 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 শব্দ ঘরের মধ্যে ঘুরছে। দাদাভাইয়ের চোখ রীতিমতো ঘুরছে, পায়ের নুপুরের শব্দটা আসছে, যে পায়ের নুপুরটা পড়ে আছে আমি যদি তাকে এক ঝলক একবার দেখতে পারি। দাদা ভাইয়ের চোখও ঘুরছে পায়ের নুপুরের শব্দের সাথে, কিন্তু দাদা ভাই নুপুরটা যে ঘরে ঘুরছে কেউ পড়ে সেটা ভালো করে বুঝতে পারছে, কিন্তু ওই নুপুরের মধ্যে কে ঘুরছে তার প্রতিচ্ছবি দাদা ভাইয়ের কাছে অস্পষ্ট, ক্লিয়ার না। দাদা ভাই অবাক হয়ে চুপ করে খাটের মধ্যে শুয়ে আছে, চারপাশ শুধু ঘুরে ঘুরে দেখছে। যেই বাড়িতে 35টা দিন কাটিয়ে দিল, সেই বাড়িটাকে মনে হচ্ছে আজকে রাতে আমি প্রথম দেখছি। একটা অন্য রকম পরিবেশ বাড়িটার মধ্যে সৃষ্টি হয়েছে। চারপাশে মনে হচ্ছে হালকা একটা পায়ের নুপুর, সাথে হালকা একটা কোনো গান চলছে, মিউজিক, সাথে নানা রকম মানুষের শব্দ শোনা যাচ্ছে। যেরম রাজাদের অন্দরমহলে যখন কোনো জায়গায় গান বাজনা, নর্তকীরা যখন নাচ করতো, যেরকম একটা পরিবেশ সৃষ্টি হতো, ঠিক সেই পরিবেশটা দাদা ভাইয়ের বাড়িতে হয়েছে, সেই রুমটার মধ্যে যেখানে দাদা ভাই খাটের উপর শুয়ে আছেন। দাদা ভাই দরজা খুলে নিজের রুম থেকে বাইরে বেরিয়ে আসে, এসে সোজা তার বাবাকে ডাকে,
বাবা, বাবা, ও বাবা। ঘরের ভেতর থেকে বাবা বলল, কি হয়েছে রে এত রাতে? প্রায় 1:30-2টো বাজে রে। উঠে আসলেন, এসে দরজাটা খুললেন। মাস্টার মশাই বিধ্বস্ত মুখে একটু ভয় সম্মিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাবা দেখে বলল, কি রে এত ঘেমে গেছিস কেন? ঘরের ফ্যানটা কি বন্ধ হয়ে গেল? গরমকাল, প্রথমেই বলেছি। দাদাভাই বলল, বাবা সরো তো, আমার চোখে প্রচন্ড ঘুম, তোমার ঘরে আমি শোবো। মার সাথে সাথে উঠে বলল, কি হয়েছে রে বাবা, আয় আয় এখানে এসে শো। সে বাবার জায়গাটা গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ করে মাস্টার মশাইয়ের বাবা বলল, কি ব্যাপার, ঘরের পাকাটা কি খারাপ হলো বাবুর? উনি 1 পা 2 পা করে কোনো রকমে মাস্টার মশাইয়ের ঘরের দরজাটা ভেজানোই ছিল। যখন দরজাটা ঠেলা দিল, ভিতর থেকে একটা সুন্দর মিষ্টি ফুলের সুবাস সারা ঘরে ম করছে। মাস্টার মশাইয়ের বাবা ভাবলো, যাকগে, ছেলেটা ওখানে শুয়েছে, তাহলে আমি আজকে এখানে শুই। জানি না তার বাবার হয়তো সেই সুন্দর ফুলের সুবাস ওনাকে আকর্ষণ করেছিল। কিছু কিছু তো একটা হয়েছিল। তার বাবা আর বলতে আসেনি, বাবু তুই তোর মায়ের সাথে শো, আমি ওই ঘরে শুচ্ছি, না বলেই কিন্তু উনি দরজা ভেজিয়ে ওই ঘরে শুয়ে পড়েন। পরের দিন সকালবেলা ছেলেকে বললেন, বাবু তুই মায়ের সাথে শো, আমি তোর ঘরটাই শোবো। বেশ আরামে ঘুমিয়েছি, বাবার শরীরটা একদম সুস্থ হয়ে গেছে। মাস্টারমশাই বলল, ঠিক আছে তাহলে তাই শোও, আমি মায়ের কাছে কটা দিন শুই, কিন্তু মা তোমার কাছে শোয়ার আমার একটা বেনিফিট হবে জানো, আমি অনেক রাত অবধি জেগে খেলছি, ঘুমাতে পারছি না, সকালবেলা যথাযথ টাইমে উঠতে পারছি না, তুমি সকাল 5টা 5:30টার সময় আমাকে একটু ডেকে দিও, আমি তোমার সাথে কদিন শুই, বাচ্চাগুলোর পরীক্ষাটা শেষ হোক, কারণ ওই ছোট বাচ্চাগুলোর পরীক্ষা শেষ হলে আবার 7-8 ওদের আবার পরীক্ষা শুরু হবে। তো মা বলল, ঠিক আছে শো তাহলে। দাদাভাই যতদিন মায়ের কাছে শুয়েছেন, কোনো রকম কোনো অভিজ্ঞতা উনি আর কিছুই বুঝতে পারেননি। যখন পরীক্ষা এক্সাম সব শেষ হয়, তখন দাদাভাই আবারও সেই নিজের পুরনো ঘরটায় আবার চলে আসে। বাবাকে তখন বলে, তুমি মায়ের কাছে একই ঘরে শোও, যাও। দাদা ভাইয়ের সাথে আবার ওই ঘরে নানা রকম খারাপ খারাপ জিনিস শুরু হয়। দাদাভাই সহ্য না করতে পেরে যে বাচ্চাটির বাবা ঘরটি ডেকে দেয়, তাকে ডাকে, তাকে বলে, আমাকে নিয়ে যেতে হবে যার বাড়ি তার কাছে, আমি সেই মালিকের একবার সমরাপন্ন হতে চাই, কারণ ওই বাচ্চাটির বাবাই সব কিছু করে দেয়, শুধু ফোনে কথা হয়েছিল, উনি কোনোদিন সামনে দিয়ে ওই বাড়ির মালিককেও দেখেনি, বাড়ির মালিকও কখনো কিন্তু কাকে ভাড়া দিয়েছে দেখেনি, পুরো মাঝখানে ছিল ওই বাচ্চাটির বাবা। তখন বাচ্চাটির বাবা বলল, হ্যাঁ আমি নিয়ে যাব। বাচ্চাটির বাবা একদিন টাইম দিয়ে মাস্টারমশাইকে নিয়ে যান। তখন মাস্টারমশাই বলেন, নমস্কার, আপনার বাড়িতে আমি ভাড়া থাকি, আপনি কি কাইন্ডলি আমাকে বলতে পারবেন আপনার বাড়িতে কখনো এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যেটা আমি ভুতুড়ে বলতে পারি? তখন সেই বাড়ির মালিক হাত জোর করে বলে, দেখুন আমরা একটা সময় ওই বাড়িতে থাকতাম, বাড়িটা আমরা ছেড়ে দিই, ওই বাড়িতে আমার মেয়ে আত্মহত্যা করেছিল। যখন সব বিষয়টা মাস্টারমশাই জানান, তখন সেই বাড়ির মালিক বলেন, যেই রুমের কথা তুমি বলছো সেই রুমেই দড়ি দিয়েছিল আমার মেয়ে একটা মুসলমান ছেলেকে ভালোবাসতো, আমরা ব্রাহ্মণ, আমি আমার মেয়েকে সোজাসুজি না করে দিয়েছিলাম, আমার মেয়ে আমার কথা শুনিনি, একবার মুসলমান ছেলেটার সাথে আমার মেয়ে পালিয়েও যায়,
খুব চাপাভাবে সমাজে যাতে ছড়িয়ে না যায়, 4 দিনের মধ্যে আমি মেয়েকে বাড়িতে নিয়ে আসি। ভেবেছিলাম মেয়েটাকে অনেক বুঝালে হয়তো মেয়েটা ভালো হয়ে যাবে। আমার মেয়ে গান, নাচ, আবৃত্তি, সাজতে খুব ভালোবাসতো। সাথে সুগন্ধি ব্যবহার করতো আমার মেয়ে, অনেক সুগন্ধি, মানে যেটা আমরা সেন্ট বা পারফিউম বলি। কিন্তু আমার মেয়ে একদিন নিজে থেকেই নিজেকে শেষ করে দেয়। তারপর ওর মা উন্মাদের মতো হয়ে যায়, কারণ ওই ঘরে থাকা মেয়ের স্মৃতি সব সময় মায়ের মনে পড়তো, যার কারণে আমরা অন্য জায়গায় চলে আসি। আমরা এখানে আছি। ওই বাড়ি এর আগেও 2 বার ভাড়া দিয়েছি। কিন্তু মাস্টার মশাই, আপনি যে বললেন অভিজ্ঞতাগুলো, ওনারা কিন্তু বলেনি। কিন্তু আমরা কিছু মনে মনে ডাউট করেছিলাম, কিন্তু নিজে থেকে তো বলা যায় না। তাহলে যারা ঘরটা ছেড়ে দিচ্ছে তারা হয়তো সেই মাইনেটাও আমাদের দেবে না, মানে মাসিক ভাড়াটা হয়তো তারা বলবে যে না না, আপনার বাড়িটা ভুতুড়ে বাড়ি, ভাড়া দেবো না, আপনি তো জানেন জেনে বুঝে দিয়েছেন, কেস টেস করে দেবে। জানো তো মাস্টার মশাই, ভাই তুমি তো ছোট ভাইয়ের মতো আমার, তুমি কাউকে বলো না। আমরা অনুমান করেছিলাম, সত্যি বিশ্বাস করো, ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বলছি না, ওই বাড়িতে আমার মেয়ের আত্মা আছে, আমি জানি না। ওর মা অনেকবার বলেছে, কিন্তু ওর মাকে ভাবতাম মেয়েটা সদ্য সদ্য মারা গেছে তো, ওর জন্য মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। মেয়ের মৃত্যুর 2 বছর আমরা থাকিনি, চলে এসেছি, 2 বছরের কম সময় ছিলাম। ওর মধ্যে তো কিছু আমি বুঝিনি, ওর মাও সেরম ভাবে কিছু বলেনি, তবে কয়েকবার বলেছিল যে মেয়েকে নাকি ওর মা দেখতে পায়। ওই যে একই কথা মাস্টার মশাই, আমি বলেছিলাম মেয়েটা অকালে চলে গেল তো, একটাই আমাদের মেয়ে ছিল, একটা মুসলমান ছেলের জন্য আমার এত সুন্দরী ফুটফুটে একটা বাচ্চা মেয়ে জীবনটা দিয়ে দেয়। ওর বিয়ে করার খুব ইচ্ছে ছিল, তবে ওই ছেলেটাকে যদি অন্য জায়গায় বিয়ে করতো, আমার একটাই মেয়ে ছিল, জমি জায়গা টাকার কোনো কমতি ছিল না, ওকে ধুমধাম করে বিয়ে দিতাম। কিন্তু বলতে বলতে সেই মেয়েটির বাবা অঝরে কান্না শুরু করে, উনি কাঁদেন, যেটা স্বাভাবিক। মাস্টারমশাই তখন বিষয়টা সবই বোঝেন, কিন্তু যে বাচ্চাটির বাবা ঘরটি ভাড়া করিয়ে দিয়েছিলেন উনি কিন্তু বাস্তবে কিছু জানতেন না। মাস্টারমশাই তারপর ওখান থেকে ঘর ছেড়ে অন্য জায়গায় কিন্তু চলে যান। একদম বাস্তব একটা দমদমের ঘটনা ভাড়া বাড়ির তোমাদের আমি শেয়ার করলাম। কেরম লাগলো ঘটনাটা আমাকে জানাবে, কি শিখলে ঘটনাটা দিয়ে সেটাও জানাবে। তোমাদের সাথেও যদি কোনো কানে শোনা অথবা তোমাদের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা থাকে সেটাও আমাকে জানাবে। চলো আমরা কমেন্ট করব। কমেন্ট পড়ার আগে একটি কথা বলবো, তোমরা অনেকেই আমাকে বলো দিদিভাই তোমার সাথে যোগাযোগ করতে চাই, প্রত্যেকটা কমেন্টের মধ্যে এক একটা কমেন্ট একজন পড়ো। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9088336183। শুধু হোয়াটসঅ্যাপ করবে, ফোন কেউ করবে না, করলে কিন্তু আমাকে পাবে না, কারণ এই নাম্বারটা আমার এই বড় ফোনটার, আর এই ফোনটা আমি কানে দিয়ে কথা বলতে পারবো না, কারণ এতে কিন্তু সিম নেই, এটা ওয়াইফাইতে চলে। ওকে, ক্লিয়ার করে দিলাম, কেউ আমাকে কল করবে না, কারণ না পেলে তোমরা ভাববে দিদিভাই দেখো নাম্বার বলে ধরে না। ওকে, তো চলো এবার কমেন্ট করি। প্রথম কমেন্ট করেছো প্রদীপ দাস, তারপর কমেন্ট করেছো অপর্ণা মণ্ডল। আচ্ছা, নাম্বার চেয়েছিলে, আমি নাম্বার কিন্তু তোমাকে দিয়েছি অপর্ণা বোন। তারপর সন্তোর দুনিয়া, তারপর কমেন্ট করেছো অর্পণ পাহাড়ি অফিসিয়াল। আচ্ছা, রূপা দে, তারপরে ময়না দত্ত, আচ্ছা পিন্টু ঘোষ, মনোজিৎ, মনোজ ভট্টাচার্য, তারপর কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, তুহিন, তারপরে বরুণ, আচ্ছা ঝুমা চ্যাটার্জি, পাপ্পু দে ভাই, শ্রাবণী হাজরা, তারপরে অঙ্কিত দাস, পিয়ালি ভারদ্বাজ, শুভঙ্কর ঘোড়ই,
আয়ান হালদার, নীলিমা সিংহ। আচ্ছা, আজকের মতো এতটাই রাখবো। আবার হাফ কমেন্ট কালকে পড়বো, ঠিক আছে? একটু বেরোতে হবে, এমার্জেন্সি, হঠাৎ একটা মেসেজ আসলো। যাই হোক, সবাই খুব ভালো থেকো। বড় মায়ের আশীর্বাদ তোমাদের সবার উপরে থাকুক। এখনের মতো টাটা, গুড নাইট।